সেই বোর্ডের ইলেকশনের সঙ্গে এই বোর্ডের ইলেকশনের একটা বেসিক পার্থক্য আছে। ডেফিনেটলি এখানেও আড়ালে খেলা হয়েছে, ডেফিনেটলি এখানেও সাজানো অনেক কিছু ছিল। এই মিটিংটা শেষ করার পরে একজন ভদ্রলোক নামলেন, নামার পরে কিন্তু বললেন বোর্ড মিটিং হয়ে গেছে, তাই তবে চেয়ারম্যান হয়ে গেছে। এগুলো দিস আর নট প্রফেশনাল থিংস। অনেক একটা আমাদের নোট করো কি ভাই, এই বোর্ডে কিন্তু কোনো নারী নাই। হ্যাঁ এটা এটা নাই। এটা দেখার মতো একটা ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার আমি বলবো। আদিব ভাই, রনি ভাই, নতুন বোর্ড নতুন ইলেকশন। এর আগে একটা কথা বলে না আমারে, কালকে যে যখন ইলেকশন কমিশন ব্রিফ করতে আসলো, এটা প্রশ্ন করা হয়েছিল তারে যে আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল ইলেকশনটা কন্ডাক্ট করা। এরপর একটা হাসির রোল হয়ে গেল। এটা কি আসলে ইলেকশনের আসল চিত্র? একটা প্রতীকী চিত্র বলা যায়। হ্যাঁ, আসলে কম্পিটিশন তো সেই অর্থে সেভাবে ছিল না। ক্লাব তোর ক্লাব কোটায় কিছু দেখার ব্যাপার ছিল যে আসলে আলটিমেটলি কী হয়। মানে সমীকরণের কথা আমরা শুনছিলাম, আলটিমেটলি সেটা সেদিকেও হয়েছে। তো সেখানে একটু কম্পিটিশন হয়েছে, বাট ডেফিনেটলি মোস্ট অফ দ্য ডিরেক্টরস কারা হবে আমরা জানতাম। এবং হলো যে 8 জন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যদিও আগের বোর্ডের চেয়ে একটু কম। আগের বোর্ডে 9 জন ছিল, মানে বুলবুল ভাইয়ের বোর্ডে। বাট হ্যাঁ, এটা তো আমরা দেখিয়ে আসছি, মানে নিয়মিত চিত্র আর কি। আতিফ ভাই টেকটাকে এখানে এই যে চ্যালেঞ্জিং, কতটা চ্যালেঞ্জিং তামিমরও ফার্দার প্রশ্ন করা হয়েছিল যে কতটা চ্যালেঞ্জিং, মানে উনি তার একটা এক্সপ্লেনেশন ছিল। তো এখানটা থেকে সব কিছু মিলে যে কতটা চ্যালেঞ্জিং ছিল কোট আনকোট যদি বলি, আপনার কাছে কি মনে হয়? না, চ্যালেঞ্জিং ছিল হচ্ছে কি 1 মাস আগে পুরো নির্বাচনটা সে কমপ্লিট করতে পারছে। এটা কিন্তু একটা মানে ই টুক আপ দ্যাট চ্যালেঞ্জ যে সে চাইলে কিন্তু আরও 1 মাস হয়তো বা লিঙ্গার করতে পারতো। তার বোর্ডটা তো ভ্যালিডিটি ছিল না 90 দিনের মধ্যে, সেটা একটা চ্যালেঞ্জিং ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আসতে পারছে 172 জন, সেখানে তো কমপক্ষে 400 জন লোক এটা দাবিদার ছিল। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো। খুঁজছি নতুন অভিনয় শিল্পী। সবাইকে তো ম্যানেজ করে করেই এরা নেওয়া হয়েছে। মানে নট অনলি তামিম, ধরেন ডিসিদের কাছেও তো অনেক নাম গেছে। একটা তো একজনের নাম জানে যে এর নামটাই দিতে হবে, 2-3 জন করে নাম গেছে। তো ওভারঅল মানে ডিসিদের জন্য চ্যালেঞ্জিং ছিল। টাইমের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে তার বোর্ডে 16 জন ছিল, তার মধ্যে হ্যাঁ যে 12 জনকে নিয়ে তার কাজ করতে হবে, তারা তো চ্যালেঞ্জের আধার হবে এক একজন। মানে নট অল বাট সাম, কিছু মানুষের সাথে তার মানে ইন্টারাকশন খুব চ্যালেঞ্জিং হয় বলে আশা করি। তবে মানে আমি যেভাবে ভাবছিলাম যে ইলেকশনটা মানে একটা প্যানেল ট্যানেল হবে, এটা যে দেন এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বড় চ্যালেঞ্জ মানে কি, ওই যে ধরেন ইলেকশন যদি প্যানেল দিত তাহলে কিন্তু এই ইলেকশনের নাম্বারটা তারা তো হলো গিয়ে 38-39 ভোট অ্যান্ড দ্যাটস ইনাফ। ওই জায়গায় কিন্তু ওইটা গিয়ে দাঁড়াচ্ছিল 52, মানে 2 পাস। মানে ধরেন একজন লোক 34-33 ভোট পেয়ে হারিয়ে গেছে। ইলেকশন প্যানেল হলে কিন্তু ওইটা কিন্তু 8-10-2 ভোট হলে তার জিতে যায়। যিনি 34 পাইছে উনি কিন্তু মানে লং ওয়ে রেসের বাইরে ছিল। 40 ভোট পেয়ে হেরেছে একজন, 40 ভোট পেয়ে হেরেছে, মানে Exactly, এক ভোটের জন্য difference। হেরেছে। এগুলো কিন্তু এই জাস্ট বিকজ প্যানেল দেয় না বলে। প্যানেল দিলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। সো ওই দিক দিয়ে চিন্তা করলে হ্যাঁ চ্যালেঞ্জিং ছিল, সবার জন্য চ্যালেঞ্জিং ছিল। মানে এটা মন্দের ভালো আর কি। মানে মন্দের ভালো বলতে আইডিয়াল, দেখ মানে বাংলাদেশের বাস্তবতায় আমরা আইডিয়াল চিন্তা করি, আমরা লিখবো যখন তখন আইডিয়াল কথাই লিখবো। আমরা যখন চাইবো তখন আইডিয়াল কিছু চাইবো, কিন্তু বাংলাদেশ ইজ নট এ আইডিয়াল কান্ট্রি। মানে বাস্তবতা আসলে আইডিয়াল না। সো সেদিক থেকে চিন্তা করলে মন্দের ভালো যেটা হলো যে গত নির্বাচনে যে বোর্ডটা তো বাতিল হলো, মানে এনএসসির কমিটির সুপারিশের প্রেক্ষিতে যেটা বাতিল হলো, সেই বোর্ডের ইলেকশনের সঙ্গে এই বোর্ডের ইলেকশনের একটা বেসিক পার্থক্য আছে। ডেফিনেটলি এখানেও আড়ালে খেলা হয়েছে, ডেফিনেটলি এখানেও সাজানো অনেক কিছু ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই ব্যাপারগুলো হলো নৈতিকতার ব্যাপার। বাংলাদেশের নীতি নৈতিকতা নিয়ে কথা তোলাটা আবারও বলছি যে অবশ্যই আমি নৈতিকভাবে সব কিছু চাইবো আইডিয়াল, কিন্তু নৈতিকতা যে বাংলাদেশে হাস্যকর সেটা সবসময় প্রমাণিত হয়েছে। গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্টের সময় সব সময় আরও বেশি প্রমাণিত হয়েছে। সো সেই কথার বাইরে গেলে তোর ওই গত ইলেকশনের সঙ্গে এবারে ইলেকশনের একটা পার্থক্য হলো যে গতবার তোর অনিয়মের সুস্পষ্ট প্রমাণগুলো ছিল। হ্যাঁ, এবার সেটা নাই। তুই নৈতিকভাবে প্রশ্ন তুলতে পারিস যে হ্যাঁ তারা এরকম করেছে, হ্যাঁ কী করেছে, কিন্তু অনিয়মের কথা যদি বলিস যে অনিয়ম কিংবা গঠনতন্ত্র লঙ্ঘন হয়েছে, সেই ব্যাপারগুলো হয় নাই। সো সেখানে একটা বেসিক পার্থক্য। হ্যাঁ, সেগুলো কীভাবে হয় নাই, কেন হয় নাই, সেটা তো আমরা সবাই জানি। এবং সেটা হলো এটা আমাদের গঠনতন্ত্রের দুর্বলতা। সেটা হলো গঠনতন্ত্র যদি আমি চেঞ্জ করি, গণতন্ত্র যদি পরিশুদ্ধ করা হয়, যেটা এনএসসির কমিটি তোর যেটার
সুপারিশগুলো করেছে, কিছু পর্যবেক্ষণের কথা তারা বলেছে, সেগুলো করতে পারলে ফাইন। আমি চাইবো এই বোর্ড সেগুলো করুক, কিন্তু অ্যাটলিস্ট এই ইলেকশনে তারা গণতন্ত্র লঙ্ঘন করে নাই, কোনো অনিয়মের কোনো প্রমাণ এখনও পর্যন্ত আমরা দেখি না, ইভেন অভিযোগও দেখি নাই। গত তোর নির্বাচনে যেটা হয়েছিল বুলবুল ভাইদের নির্বাচনে, যে অনেক প্রার্থী অনেক অভিযোগ করেছে, নির্বাচন ফিক্সিং টাইমের অভিযোগের কথা বাদ দিলেও আরও অনেক প্রার্থী অনেক অভিযোগ করেছে, নির্বাচনের ফিক্সিং বন্ধ করার কথা বলা হয়েছে, নগ্ন হস্তক্ষেপ সরকারের, সেগুলো আমি যদি সত্যি নাও ধরি অভিযোগ উঠেছে। এবার সেরকম অভিযোগও আমরা সরাসরি কারো কাছ থেকে পাই নাই অভিযোগ। সো সেদিক থেকে মন্দের ভালোর কথা আমি বলছি আর কি, যে এই বাস্তবতার মধ্যে যদি অনিয়ম টনিয়ম থাকতো ডেফিনেটলি গত ইলেকশনের মতো আমরা এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ বলতাম। মানে একটু ওইরকম কিছু থাকলে ট্রেস আসলে থাকেই, ট্রেস রেখেই যায় যদি কেউ হ্যাঁ হ্যাঁ, না সেটাই, এটাই বলছিলাম যে এখন আইডিয়ালি আমরা বলবো যে হ্যাঁ, যেটা ফেসবুক বা সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বা অমুকের ভাই তমুকের ছেলে তমুকের ভাগ্নে, এরা তো আছেই। এখন এটা সাফাই গাওয়া না, মনে হতে পারে সাফাই গাওয়া। আমি তো ডেফিনেটলি চাইবো যে আইডিয়াল সব জায়গায় একদম সত্যিকারের ক্রিকেট সংগঠকরা আসুক, কারণ সেটা বের করাও একটা টাফ চ্যালেঞ্জ। তারপরেও আমি বলবো সত্যিকার সব ক্রিকেট সংগঠকরা আসুক, কিন্তু আবারও বলছি যে বাংলাদেশের বাস্তবতা ডাইরেক্ট আওয়ামী লীগের সময় ছিল, বিএনপির সময়ও দেখছি। ইন্টারিমের কথাটা বারবার কেন বলে আতিফ ভাই, যে ইন্টারিমের সময়ই সবচেয়ে বড় সুযোগ ছিল এই জিনিসগুলো ফেয়ার করার এবং দেখিয়ে দেওয়ার। হ্যাঁ, সেটা হয় না। আমি এই কথাটা বারবার বলছি যে সেখানেও তারা যেভাবে করেছে, তারপর রাজনৈতিক সরকারের কাছে আসলে খুব বেশি প্রত্যাশা আমাদের থাকে না, রাজনৈতিক সরকার রাজনীতি করবে। মানে আমি জাস্ট একটা বলি, সেটা থেকে যে সে যেটা বলতে যাচ্ছে সেটা মানে আমিও মোটামুটি যে আমরা অনেক লোকের নাম শুনতেছি তার কথা, মানে তার আমি একটা ইন্টারভিউ করছিলাম জাস্ট ইলেকশন আগের রাত্রে, সেদিন কিন্তু সে একটা কথা বলছে যে দেখেন মানে জুলাই আপরাইজিংয়ের পরে অনেক সংকট কিন্তু নাই, মানে ওই ভ্যাকিউমটা কিন্তু আপনার ফিল করবে, কেউ না কেউ তো এসে ফিল করবে। ইটস নট লাইক দ্যাট সব সংগঠক ছিল এবং এই সবাইকে বাদ দিয়ে এইসব সকল এগুলো সব বেশিরভাগই কিন্তু ফিলার হিসেবে আসছে। আপনার ধরেন সবাই যদি থাকতো আজকে দেশে, তাহলে হয়তো এরকম অনেককে পাইতাম না আমরা, যাদের কাছে দেখতে পাচ্ছি, বিকজ ওই জায়গাটাই যারা নাই, মানে ওই সংগঠক বা যেহেতু সাংগঠনিকভাবে একটা রাজনৈতিক দল নাই, তাদের রাজনৈতিক অনুসারী যারা ছিল তাদের কেউ কিন্তু নাই। সো সেভাবে সেই জায়গাটা ফিলার একটা কিন্তু আসছে। আর একটা জিনিস আমি যেটা আমার মনে হয় সেটা থেকে যে আমরা রাজনৈতিক, এই যে রনিবের এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত। আপনি যতই বলেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড রাজনীতি মুক্ত হবে, কিংবা যতই আমাদের আমিনুল সাহেব প্রথম দিনই এসে গলা সোচ্চার করে বলেন যে আমি চাই না খেলা এবং খেলাধুলা এবং রাজনীতি এক হোক, কিন্তু ইভেনচুয়ালি বাংলাদেশের যদি ইতিহাস আমরা দেখি, মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু যারাই ছিল ইয়েতে ক্ষমতায়, তারাই কিন্তু প্রচ্ছন্ন হোক বা পরোক্ষভাবে হোক একটা কিন্তু রাজনৈতিক প্রভাব রাখছে সবসময়। এখন ধরেন আপনি বলতে পারেন কি যে এই বোর্ডের মতো এত রাজনৈতিক লোক ছিল না। এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে কি প্রবাবলি এই বোর্ডের সময়, মানে এর আগের আমলে কী হচ্ছে, আওয়ামী লীগ নাই, মানে জাস্ট ফর এন এক্সাম্পল, আওয়ামী লীগ নাই, মানে পাওয়ারে নাই, বাট আওয়ামী লীগ আছে। তখন তার অনুসারীরা কিন্তু এই দেশেই ছিল এবং তারা কিন্তু আওয়ামী লীগ দেয়, কিন্তু আমরা খেলাধুলার সাথে আছি, আমরা তো এই দেশে আছি। এই জায়গায় কিন্তু ওই ফিলার একটা জায়গা হয়েছে, যে জায়গাটা কিন্তু এই যে এরা ঢুকছে, মানে সো মানে ওই দিক দিয়ে চিন্তা করলে আর কি রাজনৈতিক প্রভাব তো থাকবেই, বাট অনেক পোস্ট আর কি মানে আসলে বাই ডিফল্ট ঢুকে গেছে এরকম, এদেরও কিন্তু বাই ডিফল্ট ঢুকছে। আজকে ধরেন যদি আওয়ামী লীগে থাকতো, একটা রাজনৈতিক দল হিসেবে থাকতো, আওয়ামী লীগ পাওয়ার থেকে পড়ে গেছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আছে এবং তাদের অনুসারী সবাই বাংলাদেশে আছে, তাহলে হয়তো বোর্ডটা এরকম হইতো না, মিক্সড হইতো আরও মিক্সড হইতো। বিকজ তাদের তো জায়গাটা, তারা বলতো যে ভাই আমরা তো 17 বছর ধরে এখানে ছিলাম, হ্যাঁ ইয়ে করছি, আমাদের তো 2টো লোককে দিত, 4টা লোক আসতো, সেই জায়গাগুলো তো একদমই খালি হয়ে গেছে। সো ওই জায়গাটা একটা মানে একতরফা হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ, এবং বাংলাদেশের মানে বর্তমান যে রাজনৈতিক মানে যারা গভর্নমেন্ট আছে তারা ওই জায়গাটা ক্যাশ করছে, বিকজ তারা ওই জায়গাটা নিয়ে নিছে। মানে ব্যাপার হচ্ছে এই 4 বছরে টাইমের জন্য আসলে বেসিক চ্যালেঞ্জটা অনেক কী হবে মনে হয়, মানে আপনাকে মানে একটা জিনিস খালি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না যে এই বোর্ডেও যারা ঢুকছে, যে রাজনৈতিক দল, গভর্নমেন্টের যে রাজনৈতিক দল, গভর্নমেন্টের রাজনীতির মধ্যেও তো আবার বিভাজন আছে, এই বোর্ডেও কিন্তু একটা বিভাজনের একটা স্পষ্ট রূপরেখাও আছে। ধরেন 2জন ব্যক্তিত্ব আছে যাদের বাবা বা ভাইরা গভর্নমেন্টের খুবই বড় জায়গায় চলে গেছে এবং তাদের মধ্যে এই বিভাজনটা খুঁড়িয়ে ওই ইগোটা তামিমকে, মানে ডোন্ট ইউ থিংক যে ওই ইগোটাকে হ্যান্ডেল করা উড বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ? ডেফিনেটলি তামিমের অনেকগুলো চ্যালেঞ্জই থাকবে এই বোর্ডে। প্রথম কথা হলো যে তাকে তো কাজ করতে হবে এবং তিনি কাজ করবেন, এটা মোটামুটি শিওর, কারণ তার কিছু দায়বদ্ধতা আছে। তিনি তার জেনারেশনে যারা ক্রিকেটার, তো সেটা হতে পারতেন সাকিব আল হাসান, সেটা হতে পারতেন মাশরাফি মুর্তজা কিংবা মাহমুদুল্লাহ মুশফিকের। না, মাহমুদুল্লাহ মুশফিক হতেন না, না ভাই, তারা এই
না আনোয়ার ভাই লেটস মেক ইট লেটস বি ফ্র্যাঙ্ক Okay, আমি just তারা এই চ্যালেঞ্জটা নিতেন এই চ্যালেঞ্জটা নিতেন না, ওকে ফাইন, তারা নেবেন না, কখনো নেবেন না আমি জানি, বাট আমি বলছি যে এই জেনারেশনের যারা ক্রিকেটার তাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, সেই দায়বদ্ধতার জায়গা হয়তো বুলবুল ভাইয়েরও ছিল, ফারুক ভাইয়েরও ছিল ক্রিকেটার হিসেবে, কিন্তু এদের দায়বদ্ধতার জায়গা বেশি কোন জায়গায়, তাদের সঙ্গে এই সমর্থক যারা ক্রিকেট ফলোয়ার তাদের কানেকশনটা একদম সরাসরি, হ্যাঁ, তারা যেভাবে হিরো হয়ে উঠেছেন তাদের কাছে একদম জবাব দিতে একটা জায়গা তাদের আছে, যে তামিম ইকবাল এখানে গেছেন বা সাকিব গেছেন, এই জবাব দিতে এই কাজগুলো করতে হবে। তো সেদিক থেকে তামিম অবশ্যই কাজ করবেন। কিন্তু আতিফ ভাই যেটা বললেন যে এখন বোর্ড শুধু নিজে কাজ করা বা নিজে কাজ করতে চাওয়া না, ম্যানেজ করা এভরিথিং, হ্যাঁ। সো ইট উইল বি হিউজ চ্যালেঞ্জ ফর তামিম। একটা তো তার বয়স আছে, সেই বয়সটাকে খুব বড় বাধা আমি হয়তো মনে করি না, তার সেই ইচ্ছা আছে এবং তার সেই গভীরতা আছে, বোধ আছে ক্রিকেট নিয়ে। আর আতিফ ভাই যে দুজনের কথা বললেন, একজন আমরা সরাসরি বলি একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে, একজন অর্থমন্ত্রীর ছেলে। না আমি বলতে স্বরাষ্ট্রমন্ত্রী, একজন বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আর একজন বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। ও আচ্ছা, তার কথা বলছি না, হ্যাঁ। এবং অর্থমন্ত্রীর ছেলেও তো আছে, ওই তো এখন প্রায় হ্যাঁ, সেম বোর্ড, বাট অন দ্য আদার হ্যান্ড উনি এই ধরনের একটা ভিন্ন পথে যদি মানে দুইটা পর্যায়ে ধরি, কারণ মানে বিএনপির বিভাজনে কিন্তু তারা দুজন কিন্তু খুব স্পষ্ট তাদের। সো যদি হয় ইগো ক্ল্যাশ হয়, ইটস নট স্বরাষ্ট্র মানে এই দুটো একটা ইগো ক্ল্যাশ হয়, সেটা বলছে যে এইটা কী হবে। এবং তারপরে এটার সাথে আরও একটা বড় যোগ করি, সেটা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ছেলে এই দুজনে কিন্তু আসে ক্লাব কোটায়, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসে কিন্তু ডিভিশনাল কোটায়। এবং ডিভিশনে কিন্তু একটা গোষ্ঠী আছে যারা কিন্তু মানে একটু মানে বোর্ডটাকে একটু নাড়াই, মানে নারায়ণী গোষ্ঠী, যে একটু নাড়াই দিলাম বোর্ডটা, একটু নাড়াই রাখলাম। এখন তারা যদি তাকে ইগনোর করে যে এটা একটু আটকান, এটা একটু বলেন, এটা একটু করেন, সো দোজ আর থিংস দ্যাট কিন্তু এটা কিন্তু চ্যালেঞ্জিং হবে বলে মনে হয়। হ্যাঁ ডেফিনেটলি চ্যালেঞ্জিং হবে, আমি সেটাই বলছিলাম। এখন এখানে দুইটা ব্যাপারই আছে, একটা হলো যে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। একটা হলো যে তামিম যেহেতু বিএনপির রাজনীতি সরাসরি করেন না, হ্যাঁ, এটা একটা তার অনেক সময় বিপক্ষেও যেতে পারে, যে হ্যাঁ তাকে হয়তো সেভাবে তারা গুণা ধরবে না। আবার এটা পক্ষেও কাজ করতে পারে যে যেহেতু তিনি বিএনপি রাজনীতি সরাসরি কোনো করেন না, এবং বিএনপির মধ্যে যে বিভাজনটা আছে বা আপনি যেটার কথা বলেন যে প্রতিপক্ষ, দলের ভিতরে প্রতিপক্ষ, সেটা তিনি যেহেতু কোনো সাইডে পড়েন না, তো তিনি হয়তো নিরপেক্ষ একটা জায়গা থেকে তাদেরকে ম্যানেজ করতে পারবেন। একটা মানে তারা যদি সত্যিকার অর্থে পাওয়ার এক্সারসাইজ এখানে করতে চায়, ক্রিকেটের বাইরে পাওয়ার এক্সারসাইজ করতে চায়, তাহলে তামিমের কাজটা ডেফিনেটলি অনেক কঠিন হবে। কিন্তু আশা থাকবে তারা সত্যিকার অর্থে ক্রিকেটের জন্যই কাজ করবেন। আপনি যে কথাটা বললেন, একটা ভয়েড তৈরি হয়েছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। তারা যদি সত্যিকার অর্থে কাজ করতে চায় ক্রিকেটের জন্য, যেটা তারা বলছেন, সেটা যদি তারা করতে চায়। কিন্তু আমি যদি ভুল না করি, আপনি এই অপরচুনিটি বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলছিলেন যখন বুলবুল হয়ে আসছিল। এরপর তো সবাই মিলে একটা বিশাল রিয়েলিটি চেক খাইছি আমরা। এইটাই কিন্তু ভয়ের বিষয়। যে মজার কথা বলে মনে পড়লে, এখন বুলবুল ভাইকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম, অনেক কিছু বলেছিলাম না ইলেকশনের পরে, যখন বুলবুল ভাইদের ইলেকশনটা নিয়ে তো অনেক প্রশ্ন উঠেছিল, এবং সেটা সরাসরি অনেক অভিযোগ ছিল। ইভেন প্রার্থীদের একজন যিনি 3 নম্বর ক্যাটাগরিতে ছিলেন, দেবব্রত পাল, তিনি তো আসলে ইলেকশনের পরে বেশ কান্নাকাটি করেছিলেন, তার আবেগের জায়গা থেকে কান্নাকাটি করে অনেক অভিযোগ করেছিলেন যে নগ্ন হস্তক্ষেপের চেয়েও বেশি হয়েছে বা ফিক্সিংয়ের চেয়েও বেশি কিছু হয়েছে এরকম। তারপরেও একটা জায়গায় গিয়ে সংবাদ মাধ্যম বা দেশের ক্রিকেট ফ্রেটার্নিটি ওই অভিযোগ সব কিছু নিউজ হয়েছে, তারপরেও বুলবুল ভাইয়ের প্রতি একটা আস্থার জায়গা ছিল যে হ্যাঁ বুলবুল ভাই যেহেতু দেশের মানে আমাদের প্রথম বিশ্বকাপ অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, এবং তার যে ভাবমূর্তি ছিল দেশের ক্রিকেটে আমাদের কাছে, তো আমরা ভেবেছিলাম যে না অ্যাটলিস্ট যেভাবেই আসুক তিনি দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করবেন, ক্রিকেটারদের জন্য অনেক কিছু করবেন। তিনি অনেক পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো আলটিমেটলি পরে দেখেছি ওগুলো হাওয়াই হয়ে গেছে আর কি। হ্যাঁ, হাওয়াই পরিকল্পনা কিছু ছিল, কিছু জিনিস তিনি শুরু করেছেন যেগুলো আসলে বাস্তবতার ভিত্তি নাই, এবং মানে বলতে গেলে শেষ হবে না। সো হ্যাঁ, আমরা অনেক আশার কথা বলেছিলাম, আশার অপরচুনিটি, সুযোগ, এগুলো বলাটা বাংলাদেশের ক্রিকেটে আসলে ওই বাস্তবতার নিঠুর দেয়ালে তারা ধাক্কা খেয়ে পড়ে। এখন যদি এই বড় তাই করে, তামিমরাও তাই করেন, তাহলে আবার আরেকটা শোতে আমাদেরকে আবার এই বলতে হবে যে বুলবুল ভাইয়ের মতো এখানে আমরা হতাশ হলাম এই আর কি। কারণ কালকে ধরেন আমাদের মানে জাস্ট খালি একটা রিমাইন্ড, কালকে একজন প্রেস কনফারেন্সে যখন হলো, একজন সাংবাদিক প্রশ্ন করে বসলেন তামিমকে যে গঠনতন্ত্রে তো দুইটা ভাইস প্রেসিডেন্ট দেওয়ার কথা, তামিম যে গঠন মানে একটা ভাইস প্রেসিডেন্ট দিছে, এটা কিন্তু মানে হি নোজ ওয়াই হি ইজ ডুইং দিস। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। মানে এবং সে কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট বলছে যে দেয়ার আর ইগো ক্ল্যাশেস, মানে এটা কিন্তু বলছে। তার মানে কি, সে বসার আগেই কিন্তু হি নোজ যে আমার ইগো ক্ল্যাশ সামলাতে হবে।
এখন তো দুইটা ভাইস প্রেসিডেন্ট হলে কিন্তু দুইটা ভাইস প্রেসিডেন্ট ক্লাব ক্যাটাগরি থেকে আসতো না, ন্যাচারালি আরেকটা লোক মানে ডিস্ট্রিক্ট ক্যাটাগরি সে তো আসতে পারে নাই। তার ক্লাবের লোকজন যেমন একসাথে বসে চা নাস্তা খায়, ডিভিশন লোকজন নিশ্চয়ই একসাথে বসে চা নাস্তা খায়, এটা তো তার জন্য অলরেডি একটা ধাক্কা যে আচ্ছা ঠিক আছে, মানে এখানে কিন্তু কাজ দেখায় আমার ওই জায়গাটা অর্জন করতে হবে। সো এইসব জায়গাগুলো তো তার ডিভিশনের লোকজন তো মানে আমার মনে হয় যে মানে হ্যান্ডেল করা টাফ মানে তাদের বুদ্ধির মানে গভীরতা কিন্তু আমাদের মতো মানে লেম্যানদের জন্য না। আমরা তো হয়তো এটা ভালো লাগছে করে ফেললাম, তারা এটা ভালো লাগছে করলাম, আমার কি লাভ হবে, ওই লাভ হবে কি হবে না। সো আই থিঙ্ক ডিভিশন মানে কন্ট্রোলিং দ্য ডিভিশনাল মানে ডিস্ট্রিক্ট গাইজ উইথ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আরেকটা কথা মানে এখানে শুরু মানে এখানে এবার তো মানে ঈদ চিজ কাটালেন ভালোই। তা এই ঈদের মধ্যে তো আমার জীবন তো দুজন নিয়ে গেছে, ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প না, হ্যাঁ মহিষ ট্রাম্প, উনি তো আপনার জু টুতে গেছে। আরও একজন লোক কিন্তু এবার ঈদে খুব আলোচনা ছিলেন, যার নাম হচ্ছে ফুয়াদ আল রেজবান। ওই যে কমেন্টটা করলেন যে শালার পুত। আবার শুনলাম যে উনি আবার বলছেন যে শালার পুত কোনো গালি না, শালার পুত হলো শালার ছেলে, এবং এটা খুব ক্লোজ টু হিজ হার্ট। মানে যদি এই ভদ্রলোক এইভাবে ভাইবেও থাকেন যেটা আমি শুনছি, তাহলে আপনি তার মানে বুদ্ধিবৃত্তির মানে ইয়েটা কোথায় দিবেন? হ্যাঁ না ওইটা তিনি হয়তো মানে আমার ধারণা তিনি হয়তো ইউরোপে বড় হয়েছেন, মনে করুন যে ওখানে তো শালা মানে একটা সম্পর্ক, শালা যে একটা গালি এটা তো আপনি নিশ্চয়ই বিদেশে কাউকে বুঝাতে পারবেন না, ঠিক আছে? তো তিনি হয়তো সেরকম দৃষ্টিকোণ থেকে বলেছেন, তাছাড়া তো আর কোনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মজার ব্যাপার যেটা যে ম্যাক্সিমাম আনুপুস ডিরেক্টর কিন্তু ডিভিশন থেকে আসছে আরেকবার। হ্যাঁ ম্যাক্সিমাম আলাদা ডিভিশন থেকে আসছে। আমি ওইটাই বললাম যে ধরেন ওই যে ডিভিশনে তো অনেক ভয় বেশি হয়েছে। বাংলাদেশে যদি আপনি দেখেন যে বাংলাদেশে যারা আজকে চলে গেছে রাজনীতির কারণে যারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তার কিন্তু আমরা 30% লোক ঢাকা শহরে থাকতেন, 70% লোক কিন্তু বাইরের মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে আছে যারা ওখান থেকে বেড়ে গেছেন। সো আর ওই জায়গায় ডিভিশনে কি আমার মনে হয় যে এখানে আরেকটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে কি যে তামিম ইকবাল তো ক্রিকেটীয় লোক, কিন্তু এখানে কিন্তু ক্রিকেটের বাইরে কিন্তু আরও একটা মানে যেটা দেখা যাচ্ছে না, এরকম একটা যুদ্ধ চলতেছিল। যদি এটা খুব স্পষ্টভাবে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে টাইমের সাথে ক্রীড়ামন্ত্রী ছিল আমিরুল হক। এটা এমন না যে তার সাথে ফাইটটাই চলতেছে, ক্রীড়ামন্ত্রীরও কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি বিস্তারের ব্যাপার ছিল এই বোর্ডে। কারণ আপনার কিন্তু এটা তো আমাদের কারোরই বুঝতে বাকি নাই যে সিন্স তামিম টুক ওভার, ক্রীড়ামন্ত্রী কিন্তু স্পটলাইট থেকে অনেক দূরে চলে গেছে, যেটা তার জন্য কিন্তু মানে একটু যদিও অনেক কিছু আসে, ক্রীড়ামন্ত্রীও কিন্তু নিজের লোক পুশ করার চিন্তা করছে, ভেরি এক্সপেক্টেড। এবং ক্রীড়ামন্ত্রী যখন পুশ করছে তখন ক্রীড়ামন্ত্রী কিন্তু পুশ করছে ফ্রম বিএনপি পার্সপেক্টিভ, এইটা বিএনপির লোক, এটাকে আমি পুশ করি, ওটাকে পুশ করি। তাদের দুজনের মধ্যে যে ইয়ে ছিল ওইটাও কিন্তু একটা মানে ওইটা উনিও কিন্তু অনেক মানে এই ইলেকশনে যদি আমি তাকে একটা টেক্সট দিচ্ছিলাম এবং তাকে একটা ভয়েস নোটও পাঠাচ্ছিলাম যে আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে যে আপনি এই ইলেকশনে ক্রীড়ানক, ভালো শব্দ না? মানে দ্য ম্যান হু রিয়েলি হ্যাঁ ফ্রেন্ড ফ্রম দ্য বিহাইন্ড। উনি ওইটা উত্তর দেন নাই, আমি তাকে বললাম তাকে ভয়েস নোটও পাঠাম যে একটা উত্তর দেবেন, যেহেতু উনি উত্তর দেন নাই তখন তার স্টোরিটা করা হয় নাই, বাট ওনার ব্যাপারে এই অ্যালিগেশন কিন্তু ওনারই ইয়ে করতে হবে। তা আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিই আপনাকে, এটাতে বুঝতে হবে। গতকালকে দুজন লোককে এনএসসি থেকে মনোনীত করা হয়েছে, একজন নাম রুহুল আমিন, আরেকজন নাম সারফরাজ আহমেদ। সারফরাজ আহমেদ নিয়ে কালকে রাতেবেলা আমি বেশ ভালোভাবে খোঁজ খবর জানতাম যে সারফরাজ আহমেদটা কী। সারফরাজ আহমেদ নিয়ে আমি যিনি কত বড় সংকট কত বড় কিছু জানি না, তো সারফরাজ আহমেদ কিন্তু ক্রিকেটের মানুষ। কীভাবে তিনি লন্ডনে শহীদ কোকো টুর্নামেন্টটা চালাতেন, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের তিনি কোঅর্ডিনেটর এবং শহীদ কোকো টুর্নামেন্টটা চালাতেন। এইটা হলো আমার কাছে তার সম্বন্ধে আসলো। তা এই যে ভদ্রলোককে যে আনা হলো, উনি বাংলাদেশের ক্রিকেটে আসলে কীভাবে মানে কোন জায়গায় ইনপুট দিবে? এনএসসি থেকে যে দুজনই এসেছেন, আরেকজন তো শুনলাম যে ক্রীড়ামন্ত্রীর খুবই কাছের মানুষ, রুহুল আমিন। যে দুজনই এসেছেন, তো তুই নিশ্চয়ই দেখছিস যে যখন তাদের নাম ঘোষণা করা হলো আমরা সবাই মুখ চাওয়াচাই করছিলাম যে আসলে মানে তারা কারা, মানে আছে যে ঠিক আছে অনেক নামই আসতে পারে, আমাদের যেরকম আশা ছিল বা প্রত্যাশা ছিল সেরকম নাম নাও আসতে পারে, তার বাইরে থেকেও আসতে পারে, কিন্তু একদমই অচেনা, কেউ কিছুই জানে না, সেটা মানে একটু সবাই একটু আকাশ থেকে পড়েছে। এবং একজন ডিরেক্টরকে আমরা জিজ্ঞেস করলাম, নবনির্বাচিত একজন ডিরেক্টরকে, যে তিনি চিনেন কিনা,
তো আমি এটা লিখেছি ওইভাবে যে তিনিও একটা হাসি দিলেন, সেই হাসিতে বোঝা গেল যে আসলে তিনিও চেনেন না। সো এটাই হলো চিত্র, বোঝা গেল যে আসলে তারা আমরা পরে দেখলাম যে হ্যাঁ তারা দুজনেই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। কালকে তামিমও বলতেছিলেন বারবার যে এখন এই বোর্ডে অনেকেই আছে যাদের আমিও চিনি ফার্স্ট টাইম মিট করবো। তো বোর্ড তো হইলো, ইলেকশন হইলো যেমন এই বোর্ডে কিন্তু একটা জিনিস নাই এবার, এটা কিন্তু অনেক একটা আমাদের নোট করা উচিত। কি ভাই? এই বোর্ডে কিন্তু কোনো নারী নাই। হ্যাঁ এটা নাই। এটা দেখার মতো একটা ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার আমি বলবো। অবশ্যই নারী একটা নারী প্রতিনিধি প্রতিনিধি থাকা উচিত। একাধিক থাকলে ভালো, অন্তত একজন তো অবশ্যই থাকা উচিত ছিল। হ্যাঁ, সেখানে দুটো যখন board ছিল। নির্বাচন করে বা নির্বাচনের ওই প্রক্রিয়ায় কেউ থাকলে না, তখন অ্যাটলিস্ট এনএসসি থেকে সেটা আসা উচিত ছিল। তার কোনো মেমোরিয়াল টেমোরিয়াল কিছু হওয়ার দরকার ছিল। সিমস লাইক দ্যাট। তাহলে তো একটা ব্যাপার যেটা বলতেছিলাম যে বোর্ড তো মানে ইলেক্টেড হইলো, স্ট্যান্ডিং কমিটি আসবে। সো বোর্ড তো বেসিক্যালি 25 জন ডিরেক্টর আছে, 25 জন তো বোর্ড চালায় না বেসিক্যালি। আগে আমরা দেখছি আগের 15-16 বছরের লাস্টে 2টা বোর্ড ছিল, দেখা গেছে 5-7 জন মিলে হয়তো নীতি নির্ধারক থাকে, একসাথে অন বোর্ড হয়। এইবার আসলে কি মনে হয় যে আসলে কারা রাইট হ্যান্ড ম্যান হইতে পারে? ফাহিম সিনহা একজন, বলে দিলাম, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি, তামিমের রাইট হ্যান্ড ম্যান হবেন। কয়জন অন বোর্ড হইতে পারে তামিমের সাথে? যেহেতু ইগোর ক্লাস টেস্টের ব্যাপার আছে, পলিটিক্যাল কানেকশন। হ্যাঁ, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে তোর। ডেফিনেটলি বাংলাদেশের প্রথম কথা হলো যে এই বাংলাদেশের মতো একটা জায়গায় 25 জন বোর্ড ডিরেক্টর দরকার হয় না, কোথাওই নেই আসলে সত্যি অর্থে। সো এত বোর্ড ডিরেক্টর দরকারই হয় না, এই জন্যই গঠনতন্ত্র চেঞ্জের কথা বারবার বলছি। এবং তুই যেটা বললি যে পাবন ভাইদের বোর্ডে তো আসলে 5-6 জনও না, মানে 2-3 জনই সব করতে। সো ওইটাও আবার আইডিয়াল না, ডেফিনেটলি 5-6 জন মিলেও করা আইডিয়াল না। যেহেতু 25 জন আছে, 25 জন হয়তো সমানভাবে ইনভলভ থাকবে না, কিন্তু কম বেশি তাদেরকে ইনভলভ করা উচিত। এখন মানে কোর ভূমিকায় কারা থাকবেন এটা টাইম ডিসাইড করবে। কারণ হলো কি এখানে এত মানে একটাই কিন্তু মানে ওর কথা অনুসারে সে যে তার যদি বক্তব্য আমি মানে ধর্তব্য নেই, তো তার কথা অনুসারে সে কিন্তু প্রথম 6 মাসে মনে একটা দেখবে নিজে যে ওয়েদার দে সুটস দেয়ার অর নট। মানে আসলে চেঞ্জিং, মানে এটা তার মানে তার একটা ইয়ে থেকে যে এটা তো আসলে কাউকে দিলেই হবে না। মানে আমি কাউকে দিলাম এবং তার মানে এই না যে এটাকে তো আমি 4 বছরের জন্য দিয়ে দিলাম। উই ক্যান অলওয়েজ ইভ্যালুয়েট দিস পারফরমেন্স। ওই পারফরমেন্স ইভ্যালুয়েশনটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বা সে একজনের সাথে কমফোর্টেবল থাকতে পারে, আরেকজনের সাথে কমফোর্টেবল নাও থাকতে পারে, দ্যাট ইজ ওয়ান থিং। বাট সে যখন দিবে তারপরে মানে আমি তো এখন বোর্ডের মধ্যে মানে সবচেয়ে আসলে এই যে আমরা যে কমিটির কথা বলতেছি, বোর্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি কোনটা বলে আমরা বিশ্বাস করি? ক্রিকেট অপারেশনস। গত 2 মাসে কিন্তু ক্রিকেট অপারেশনসে কোনো আলোচনা হয় নাই। এখন যদি ক্রিকেট অপারেশনস তার কাছে রেখে দেন, মোস্ট লাইকলি যেটার চান্স খুব হাই হতে পারে যে ক্রিকেট অপারেশনস, তাহলে কিন্তু মানে খুব বেশি আলোচনা করার কথা না। ওইটা আমার মানে অ্যাডহক কমিটিতে তোর এই জিনিসটা খুবই একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে তামিম এখনও পর্যন্ত যেমন হয়েছে হি নোজ হিজ বিজনেস। এই কারণেই আতিফ ভাই যেমন একটা উদাহরণ দিলেন, এইটাও আরেকটা উদাহরণ। তোর এই যে ক্রিকেট অফিস কিন্তু অ্যাডহক কমিটিতে ক্রিকেট অফিসের দায়িত্বে কাউকে দেওয়া হয় নাই। হ্যাঁ, তাই নিজেও যে নিয়েছে সরাসরি বলে নাই, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে কী। আমার ধারণা যে তোর এই নির্বাচিত কমিটিতেও তাই হবে। তিনি হয়তো ক্রিকেট অফিসকে অফিসিয়ালি কাউকে দায়িত্ব দেবেন না। তিনি মূলত ক্রিকেট অফিসে যারা প্রফেশনালস আছেন, ম্যানেজার শাহরিয়ার নাফিস এবং অন্য যারা প্রফেশনালস আছেন তারাই দেখবেন। তিনি হলো সেটা জাস্ট দেখভাল করবেন বা তত্ত্বাবধানটা করবেন। সেক্ষেত্রে কী হয়, ইম্পর্টেন্ট এই যে ক্রিকেট অফিসকে অনেক সময় বিসিবি প্রধানের মুখোমুখি দাঁড় করানো হয়। মানে ক্রিকেট অফিসের এটা এরকম মানে লাইন লাইটটা এরকম হয়ে যায় যে দেখা যাচ্ছে একটা মুখোমুখি ব্যাপার, বা ওই যে বিতর্কগুলোর অবকাশ থাকে, কিংবা অনেক কিছু পাস হওয়ার জায়গায় ক্রিকেট অফিস থেকে অনেক কিছু পাস হয়ে যেতে পারে, এরকম ব্যাপার থাকে। সো সেই জিনিসগুলো আটকানো সম্ভব। তারপর আস্তে আস্তে উইথ দ্য টাইম হয়তো তিনি সামনে কেউ আসতেও পারে যদি কাউকে যোগ্য মনে হয়। কারণ এদের সম্পর্কে তিনি নিজেও, তুই যেটা বললি যে অনেক তিনিও জানেন না, চেনেনই না তাদের কোনটা শক্তির জায়গা, তাদের কোনটা ঘাটতির জায়গা, তাদের স্পেশালিটির জায়গা। এই ব্যাপারগুলো উইথ দ্য টাইম আস্তে আস্তে ফুটে উঠবে। তখন হয়তো তিনি করবেন। ফ্যাসিলিটিসের মতো ডিপার্টমেন্ট যেগুলো নিয়ে যেখানে অনেক কাজ করার আছে, আবার বিতর্কের জায়গাও আছে, যেখান থেকে একদম সোজা বাংলা বলে টাকা পয়সা মারামারির জায়গাও আছে। হ্যাঁ, সো সেই জায়গাগুলোতেও মানে আমার ধারণা খুব সেন্সিটিভ, এবং তিনি সম্ভবত নিজে সেগুলো হ্যান্ডেল করবেন আমার ধারণা। তাহলে যেটা হয় যে ওই বিতর্কগুলোর অবকাশ কম থাকে এবং দায়ভারটা তার থাকে। যদি কিছু হয় সরাসরি তুমি বোর্ড প্রেসিডেন্টকে এই করতে পারো। সো এগুলো যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে ওই যে তুই যেগুলোর কথা বললি হয়তো একটু আটকানো সম্ভব। আলোচনা হবে, আলোচনার দিকে তখন কিন্তু আমরা মানে আলোচনা করবো যে ক্রিকেট প্রেসিডেন্টের মানে বোর্ড প্রেসিডেন্টের কিন্তু 2টা অফিস। ক্রিকেট অফিসও ওই যে অপারেশনস অফিসও তার, আবার ওই যে বোর্ড প্রেসিডেন্ট রুমও তার। এটাও কিন্তু আলোচনা হবে। কারণ এইবার এই 2 মাসের মধ্যে মানে লাস্ট আমি একটা জিনিস বলি,
লাস্ট 2 মাস যে তিনি ছিলেন তার মধ্যে মনে হয় 3/4 অথবা তার বেশি সময় তিনি ক্রিকেট অপারেশনে কাটেছে। না একটা কারণ ছিল যে মানে তার ইয়ে হচ্ছে যে তখন যখন উনি ওই জায়গাটায় কিন্তু ইসি কমিটি বসতো, তো তিনি ওই ইসি কমিটির মুখোমুখি মানে সামনে দিয়ে কোনো ধরনের যাওয়া আসা ওটাও উনি ঠিক ক্ল্যারিটি, হ্যাঁ ওই ক্লাইন্টের জন্য হয়তো বা ওই জায়গায় বসছে, কিন্তু ক্রিকেট অফিসার গেলে কিন্তু তখন কিন্তু তার কিন্তু বসতে হবে কিন্তু ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি তাকাইতেছেন কেন আদিব? না না মানে এটা বলছেন না, তিনি তাকাচ্ছেন কারণ এটা তো তারও আঙিনা, হ্যাঁ ঠিক আছে। সে তো তিনি তো ক্রিকেট অফিসে তিনিও ছড়ি করান, কাজেই অবশ্যই। তার জন্য এটা একটা নতুন একটা চ্যালেঞ্জ হবে। বাট ক্রিকেট অফিসে মানে এর আগে যিনি ছিলেন বুঝছে নাই। জানিও না আমরা, কিন্তু ওই দেখ দেখছেন আমরা জানি টেস্ট কেমন, তো তার জন্য একটু তিনি গিয়ে হয়তো ওখানে দুধ চা আনানোর ব্যবস্থা করবেন। যাই হোক, না এর আগে যে ক্রিকেট অফিসের চেয়ারম্যান ছিলেন বুলবুল ভাইয়ের বোর্ডে, সত্যিও হ্যাঁ আমাদের পরম শ্রদ্ধেয় নাজমুল ফাহিম ভাই, দেশের ক্রিকেটের সর্বজন শ্রদ্ধেয়, তিনি আসলে এত কিছু করেছেন। ইভেন আজকে পর্যন্ত আমাদের আলোচনা হচ্ছিল যে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা যেভাবে তিনি সরিয়েছেন নাজমুল হোসেন শান্তকে, যেটার যে প্রভাব পড়ছে মানে বা পড়তে পারে সেটার বাদ দিলাম, আর অন্যান্য এত কিছু করেছেন যে তারপরে আসলে ওই ক্রিকেট অফস নিয়ে একটা বড় শঙ্কার জায়গা তৈরি হয়ে গিয়েছিল। এই কারণে আমার মনে হয় যে টাইম ফাইনালি কী করবেন জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি নিজের কাছে রাখবেন এবং সেটা রাখতে পারলে ভালো। আরেকটা জিনিস মানে সেদিন আমি মানে যা মনে হয় সেটা দেখে থেকে তামিম তো বিং আপ প্লেয়ার খুব বেশি দিন হয় না বাংলাদেশ ক্রিকেটে আসছে, বাট সে কিন্তু প্লেয়ার থাকেন অবস্থায় কিন্তু সারাক্ষণ থেকে চিন্তা করছে যে এই পাপন ভাই কী করতেছে আর উনি কী করতেছে। টাইমের মানে মূল মেসেজ মানে এই ইয়েটা থেকে যে আমি খালি প্লেয়ারদেরকে আমি কী করতেছি এটা চিন্তা করতে না করবো। সো এই জায়গাতে কিন্তু ওই আমি কী করতেছি কখন হয়, যখন ক্রিকেট অপারেশনে অনেক ঝামেলা হয়। প্লেয়াররা তো আসলে আপনার ফিনান্সে কে কী করতেছে এটা নিয়ে তো বদার থাকে না, ক্রিকেট অপারেশন থেকে ঠিকমতো সাপোর্ট পাচ্ছে কিনা এটা নিয়ে বদার থাকে। সো ওই ক্রিকেট অপারেশনটা ক্রিকেট কেন্দ্রিক কোনো মানুষ এখন ক্রিকেট কেন্দ্রিক ধরেন গেম ডেভেলপমেন্ট একটা খুব বড় জায়গা। তবে আমার মনে হয় টাইমের মানে ক্রিকেট অপারেশনসেও সে থাকলেও ওই যে আপনি যেভাবে বললেন যে মানে এক্সপার্ট যারা কাজ করেন তারা এই কাজটা করবেন তিনি হয়তো, তবে তিনি কিন্তু এক জায়গায় ইনপুট দিবেন অ্যান্ড দ্যাট ইজ হাই পারফরমেন্স। তার সকল ইনভেস্টমেন্ট কিন্তু এই এইচপি পিছনে চলে যাবে, বিকজ ওইটাকে মানে সে আসলে মানে আমার মনে হয় যে তার বেসিক এই আগে কী হতো, আগে আমাদের কিন্তু মূল পয়সাটা আমরা খরচ করতাম ক্রিকেট অপারেশনের জন্য। মানে আপনার যে বাজেট দেখবেন সবচেয়ে বেশি পয়সা কিন্তু ক্রিকেট অপারেশন দিত। তারপরে এবার যদি বাজেটে এইচপি এবং ক্রিকেট অপারেশন সমান হয়, আই ওয়ন্ট বি সারপ্রাইজ, বিকজ এই এইচপি প্রোগ্রামটাই তো পুরো চেঞ্জ করে ফেলতেছে দিদি। এটা কিন্তু আর 4 মাসের প্রোগ্রাম থাকবে না, এটা 12 মাসের প্রোগ্রাম। সো 12 মাসের প্রোগ্রাম মানে টাকা বেশি খরচ হবে, 12 মাসের প্রোগ্রাম মানে আবার এইচপিতে আগে এত টাকা খরচ হয়েছে মাত্র এখন এত টাকা বাইরে গেছে, তাই মানে আমাদের এগুলো হবে। বাট এইচপি উইল বি হিজ এরিয়া ওয়্যার হি উইল ফোকাস মোস্ট। এটা কিন্তু তার বরাবরই ছিল। এখন এটা অনেকেই জানে না যে বাংলাদেশ ক্রিকেটার্স এটা প্রোগ্রামটার নাম কি ছিল, ওই যে যারা জাতীয় দলের সরি টাইগার্স, বাংলাদেশ টাইগার্স, হ্যাঁ বাংলাদেশ টাইগার্স যে প্রোগ্রামটা, এটাও তার এটা কিন্তু তামিমেরই ব্রেন চাইল্ড। আচ্ছা। হ্যাঁ তামিমের ব্রেন চাইল্ড, তামিমেরই ওই ন্যাশনাল টিমের বাইরে যে প্লেয়াররা আছে যারা এইচপিতে চান্স পাচ্ছে না তারা কি, এটা নিয়ে তিনি অনেক দিন থেকেই পাবন ভাই যখন ছিলেন, পাবন ভাইকে এনাম ভাই তো ছিলেন, এনাম ভাই ওই ইয়ার দায়িত্বে ছিলেন, এনাম ভাইকে তো পরে দেওয়া হলো। তো পাবন ভাইকে তিনি অনেক দিন থেকে গুঁতোচ্ছিলেন, সত্যিকার অর্থেই গুঁতোচ্ছিলেন। কারণ ওই সময় কিন্তু আতিফ ভাই যেটা বললেন ওই ক্রিকেটারদের দাবি দেওয়া ফ্যাসিলিটিস, সেটা টাকা পয়সা হোক, প্র্যাকটিস ফ্যাসিলিটিস, এইসব নিয়ে তিনি সোচ্চার ছিলেন বা তিনি বলতেন, এই দাবিগুলো তিনিই পাবন ভাইয়ের কাছে উপস্থাপন করতেন বেশিরভাগ সময়। কখনো মাস্টারের মাধ্যমে, কখনো সাকিবরা, সবাই একসাথে হয়ে করতেন, কিন্তু তার মাথায় এগুলো সবসময় ঘুরতো। তো ওই বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামটাও তার ব্রেন চাইল্ড ছিল, তিনি পাবন ভাইকে অনেকদিন ধরে গুতাচ্ছিলেন। তারপরে ওইখানে এনাম ভাই ছিলেন চেয়ারম্যান, তো এনাম ভাইকে দিয়ে তিনি পাবন ভাইকে রাজি করিয়েছেন, পরে এনাম ভাই তো সেটা দায়িত্বই পেলেন সেই বিভাগের চেয়ারম্যান। আমি এটা এই কারণে বললাম যে এই ব্যাপারটা সবসময় এই ডেভেলপমেন্ট ব্যাপারটা তার মাথায় থাকে, এবং কিন্তু এবার অ্যাডক কমিটি মানে ইলেকশনের আগেই বলেছেন যে তার সবচেয়ে বড় বিনিয়োগ এবং পরিকল্পনা হবে এইচপি নিয়ে। দায়িত্ব পাওয়ার পরেও বলেছেন যে তার সবচেয়ে বড় স্বপ্ন আমাদের হাই পারফরমেন্স একটা ফ্যাসিলিটি সেন্টার। সো ডেফিনেটলি এগুলা তিনি করবেন, যতদিন আছেন এগুলো করবেন। এবং অলরেডি ওই যে সুইমিং পুলের ব্যাপারটা তো জানতে, সুইমিং পুল নিয়ে আমি নিজে অনেকবার দেখেছি যে পাবন ভাই ওইখানে দেখছেন, এখানে দেখছেন, এখানে সুইমিং পুল হবে, অস্ট্রেলিয়া থেকে ব্রিসবেনে দেখে আসছেন, ই করে আলটিমেটলি কিছুই হয় না, কিছুই হয় না। আমাদের ইনডোরে এসি লাগাবে, বাতাস ঠিক মতো ঢোকে না, মিরপুরে দেশের হোম অফ ক্রিকেটের মূল ইনডোর, সেটা নিয়ে কতদিন টানাপোড়েন ছিল পাবন ভাইদের সময়, এটা অকল্পনীয়। টাকা পয়সার অভাব নেই, কিন্তু হচ্ছে না, জাস্ট একটা মানে সদিচ্ছার অভাব। সো এই জিনিসগুলো টাইমের সময় আশা করি হবে না। সুইমিং পুল নিয়ে তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং ওই যে প্লেয়াররা যে একটা টাকা পয়সা ইনভলভ করছে, সেখানেও কিন্তু তামিম প্লেয়াররাও রাজি ছিলেন। তামিম প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন যে
যদি সবার এখানে একটু কন্ট্রিবিউশন থাকে, নট নেসেসারিলি যে প্লেয়ারের টাকা দিচ্ছে, প্লেয়ারদের এই টাকা ওখানে 1% কিন্তু হবে না, কিন্তু প্লেয়ারদের যখন ইনভলভমেন্টটা Involvement থাকবে, থাকবে, হ্যাঁ। যখন জাতীয় দলের প্লেয়ারদের এই ইনভলভমেন্টটা থাকতেছে, তখন জুনিয়র প্লেয়াররা দেখবে যে হ্যাঁ তারা ওই জাতীয় দলের ক্রিকেটাররা দেশের ক্রিকেটটাকে আসলে ভ্যালু দেয়, এবং তারা নিজেরাও তার এই ব্যাপারটা একটা স্টেক মনে করবে, তারা পার্ট মনে করবে, কানেকশন কারণ তিনি এইভাবেই ভাবেন কিন্তু টাইম। সো আশা করি এই জিনিসগুলো ঠিকঠাক হবে। মূল চ্যালেঞ্জ তো যেগুলো আমরা আগে কথা বললাম আর কি। তবে আরেকটা মানে কালকের নির্বাচন রনি ভাই কোন মানুষটা মানে হেরে যাওয়াটা আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক লাগছে? আশ্চর্যজনক না, নাই বলি। না, আমার কাছে কিন্তু একটা মানুষের হারা কিন্তু অনেক আশ্চর্যজনক লাগছে। কে ভাই? পাপ্পু ভাই কিন্তু অনেক কষ্ট এই না, আমি বলতে যাচ্ছিলাম, আপনি বলেই দিলেন। হ্যাঁ হ্যাঁ আগের আমি বোর্ডের একটা- আরেকজনের তো আসার কথা ছিল, আগের বোর্ডের আরেকজনের তো আসার কথা ছিল, মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের, ইনি তো এবার 23টা ভোট পাইছেন। না, উনি- আমজাদ ভাই উনি 32 উনি sorry। ওনার সাথে মনে হয় 10 জন লোক মানে নাও ইয়ে করতে পারেন, মানে 10 জন লোকের সাথে ওনার কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারা হয়তো তারপরে ওনার উনি যেটা না মানে পাপ্পু ভাইয়ের ব্যাপারটা কি আমি বলি কি পাপ্পু ভাই হ্যাভ লট অফ প্রবলেমস উইথ হিম, বাট এই টাপ্পু ভাইকেও কিন্তু এই বোর্ডে লাগবে, মানে ইন সাম ক্যাপাসিটি টাইমকে কিন্তু ইনক্লুড করতে হবে। সো হাউ হি উইল ইনক্লুড হিম, বিকজ উনি তো মনে দুঃখ পাচ্ছে। পাপ্পু ভাই মনে দুঃখ পাওয়া অনেক বড় ব্যাপার, কারণ বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু কেউ কারাভোগ করেনি, উনি কিন্তু একমাত্র মানুষ যিনি কারাভোগ করছে। এইটা আপনি হাসলেন কেন ভাই? এটা লেটস বি ফ্র্যাঙ্ক, উনি তো কারাভোগ করছেন, উনি তো ক্রিকেটের জন্য করছেন, সেটা তো এই একটা খেলার জন্যই করছেন। দুদিন হ্যাঁ 2 দিন, কিন্তু কারাভোগ তো ভাই। হ্যাঁ, কালো দাগ একটা লেগে গেছে। কালো দাগ লেগে গেছে না? না, ব্যাপারটা হলো যে মানে ফাজলামো দিলে যারা তো ইলেকশনে হেরে গেছেন, আমি যেটা বলতেছি কি যে যারা ইলেকশনে হেরে গেছে বা ধরেন যারা এখনো এই ক্রিকেট বোর্ড থেকে দূরে আছে, তারা অনেকেই কিন্তু ক্রিকেট বোর্ডে আসবেন ইন ডিফারেন্ট ক্যাপাসিটি। অনেকেই হয়তো আমরা দেখবো যাদেরকে মানে আবার আনা হবে ইন ডিফারেন্ট ক্যাপাসিটি। না যদি যোগ্য হয়, যদি যদি যোগ্য যোগ্য হয় তাদেরকে আনতে আমি জোর দিচ্ছি। আমি সেটাই বলছিলাম যে যারা ইলেকশনে হেরে গেছেন, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? হ্যাঁ। ইলেকশনে হেরে গেছে মানে তারা একটি সংগঠক হিসেবে যথেষ্ট যোগ্য না তা না। নির্বাচনের অনেক খেলা থাকে, হয়তো কেউ 19 কেউ 20, একজন এই পাপ্পু ভাই তো 1 ভোটে হেরেছেন, তাই না? এদিক সেদিক হতে পারতো। আমজাদ ভাই 32 ভোট পেয়েছেন, 32 ভোট যিনি পান তিনি তো 8-10টা ভোট পেতেই পারতেন। তো এরকম হয় আর কি। তো নিশ্চয়ই তার একটা শক্তির জায়গা আছে, পাপ্পু ভাইয়ের একটা শক্তির জায়গা আছে, আরও অনেকের শক্তির জায়গা আছে, তাদেরকে সবচেয়ে জায়গাতে আপনার ইয়েতে মানে কালকে মোবাইলে দেখলাম একজন তো মানে দেয় রনি ভাইয়ের মোবাইলের মধ্যে আছে যে একজনের অ্যাচিভমেন্ট আছেন সংগঠক বিশাল। ওই যে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব যিনি এসছেন। না তবে হ্যাঁ। কালকে মানে রনি ভাই টু বি অনেস্ট মানে জাস্ট টাইমকে এইটুকু যদি কখনো দেখার সুযোগ পান তাহলে এইটুকু বলি যে কালকে এই মিটিংটা শেষ করার পরে একজন ভদ্রলোক নামার পরে কিন্তু বললেন বোর্ড মিটিং তো হয়ে গেছে, তাই তবে চেয়ারম্যান হয়ে গেছে। এগুলো দিস আর নট প্রফেশনাল থিংস অ্যান্ড হি শুড নোটিস দিস। মানে ভোট প্রেসিডেন্ট হয়ে গেছে। তখনও কিন্তু ইলেকশন কমিশনার আসে নাই, কিছু হয় নাই। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। দিস আর নট প্রফেশনাল হ্যাঁ, থিংস। এটাই এগুলোই সামলাতে হবে আর কি। এগুলোই অনেক প্রফেশনাল একটা কাঠামোর আওতায় আনতে হবে। এবং আছেন বেশ কয়েকজন আছে এখানে, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ভাই আছেন, তিনি যথেষ্ট সেন্সিবল, আমরা জানি। এরকম লোকজন যেমন আছেন, আবার দীর্ঘদিন পর আসছেন এরকম কিছু লোকজন আছেন যাদের কিনে অনেক প্রশ্ন বা কৌতূহলের জায়গা আছে। তো তারা অনেকদিন পর এসেছেন, তাদের এই উত্তেজনা, এই ধরনের উত্তেজনা, হ্যাঁ, so এগুলো কন্ট্রোল করা, এদের কন্ট্রোল করা কিন্তু তাদের জন্য খুব টাফ। সো তাদেরকে এটা মনে করে দিতে হবে যে এত উত্তেজিত হলে হবে না, এত উত্তেজিত হলে কিন্তু ঝামেলা আছে। এই বোর্ডে তো সবচেয়ে বড় প্রবলেম হবে কি যে আগুনের সাথে তাওয়া গরম। মানে এই বোর্ডে কিন্তু দেখবেন আপনি যে অনেকে তাওয়ার মধ্যে কালকে তো টাইমে যখন হেঁটে আসতেছিলেন, তার সামনের এবং যে 4-5 জন লোক যেভাবে আসতেন, সিনেমেটিক আমি তো মানে দেখা ভয় পেয়ে গেছি যে কী রে ভাই, আমরা তো মানে এখনও ওর মানে যেই সিকিউরিটি বাংলাদেশে শামীম ইকবাল প্রেসিডেন্ট হয়ে তিনি আসতেছেন প্রেস কনফারেন্স রুমে, এই জায়গাটা খুবই ডেজিগনেটেড ফর জার্নালিস্ট। তাকে যেভাবে আনা হলো, তারপরে আমাদেরকে রাশিয়ার মানে কোনো স্নাইপার এখানে দাঁড়ায় আছে যে এইভাবে দিয়ে আসতেছে। আমি কী রে ভাই, এটা কী চলতেছে? আচ্ছা, এবার কোনো মিছিল টিছিল ওই হলো না, মানে কি স্লোগান এটা- টোগান এটা শুনলাম কেন না করে? এবার। এটা কেন করে আমি বলি, এটা কেন করে? এটা প্রথম দিনই টাইমের নজরে আসতে চায়, আসতে চায়, আর যে স্যার আপনার জন্য জান দিয়ে দিচ্ছি। ক্যামেরায় দেখাবে, একটু ওই যে ডিজিটাল ফুটেজে দেখা যাবে, এইসব যে বিভিন্ন জায়গায় ক্যাশ করবে। তো এগুলো নিয়ে তাইমকে সাবধান থাকতে হবে। যদিও তারা অনেকে ইন্সপায়ার্ড হয়েছে, কারণ এই রাজনৈতিক আমলে তো একজন লোক খালি দৌড়েই এখন একটা বড় নেতা হয়ে গেছে। নাম না বললাম, মানে বললাম একজন মানে বুঝতে পারছি জায়গায় কার কথা বলতেছেন। রাজনৈতিক ইন্টারনেটের সময় ছাতা ধরেও ইন্টারনেটের ছাতা ধরে বোর্ড ডিরেক্টর হয়ে ক্রিকেটের না, ছাতা ধরে ওটা বলি, একটা মানুষ ছাতা ধরতে পারে না, এটা আপনি কি কথা বললেন?
না, না ঠিক আছে লেজেন্ড, ছাতা তো ধরতেই পারে, ডেফিনেটলি ছাতা ধরতেই পারে। যাই হোক যেটা বলছেন না, এগুলো তামিমের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। এই যে অতি উৎসাহী পলিটিক্যাল লোকজন যারা আছেন তাদেরকে সামলানো, তামিম তো পলিটিক্যাল লোক না। তার মুখে তো মানে পলিটিক্যাল লোকের কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল লোক কিন্তু টাকা দিয়ে ব্যবসা করে না, তাদের পুরো ব্যবসাটাই মুখ নির্ভর, মানে মুখের উপরে তাদের পুরো ব্যবসা চলে। হ্যাঁ ওইটাই ওইটা তো আটকাইতে হবে, মানে যাদের টাকা দিয়ে ব্যবসা তারা টাকা খরচ করলাম করলাম। এবং এইসব হলে কি হবে, ও যেগুলো করতে চাইবে ডেফিনেটলি ক্রিকেটের এই ফ্যাসিলিটিস উন্নয়নগুলো সে করতে চাইবে, কিন্তু এই উটকো ঝামেলা যদি থাকে এবং এদেরকে নিয়ে যদি ব্যস্ত থাকতে হয়, অমুকের বিতর্ক তমুকের বিতর্ক এগুলো নিয়ে, কাজটা কখন করবে? তাহলে এখন যে তার ওই মানে এগুলো হাইলাইটেড হয়ে যাবে বেশি, তার কাজগুলো আড়ালে পড়ে যাবে, প্লাস তার কাজগুলো প্রবলভাবে হ্যাম্পার হবে। So তাকে হাউ ক্যান সামওয়ান সে যে আমি মেডিকেল নিয়ে কাজ করতে চাই? আগে হাউ ক্যান সামওয়ান সে বিফোর ইভেন বোর্ড মিটিং হয় নাই, তার আগে একজন বলতেছে যে আমি মেডিকেল নিয়ে কাজ করতে চাই? মানে এটা আসলে আমি বলতে, আপনি কী নিয়ে কাজ করছেন এটা আপনার টাইমকে বলেন। আপনি এই মেসেজটা আমাদের মিডিয়াকে দিয়ে কী বোঝা যাচ্ছে, মানে হোয়াট ইউ আর ট্রাইং টু ইমপ্লাই। আর আপনি মেডিকেল থেকে আসছেন বলে যে আপনাকে মেডিকেল, মানে আপনি কী নিয়ে কাজ করছেন এটা আপনি টাইমকে বলেন, আলাদা করে বলেন যে আমাকে মেডিকেল দিলে ভালো হয়। এই জিনিসটাই খারাপ। এই জিনিসটা খারাপ কি, এই যখন কালকে ধরেন আজকে তাকে মেডিকেল দেওয়া হলো মানে সাপোজ, তখন সে কি মনে করবে আমি মিডিয়ার মারফত ধরে মেসেজটা থ্রো করছি, এবং এই একই মেসেজ অন্যরাও দেওয়ার চেষ্টা করবে। আমার এইটা দিলে ভালো হইতো, ইউ টেল ইট প্রফেশনালি টু হিম যে এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হইতো না। ওয়াই ইউ টেক, মানে আমাদেরকে সিঁড়ি মানে আপনার কথা বলা দরকার কি? বাট হ্যাঁ মানে আলটিমেটলি কিছু কিছু পজিটিভ এখনও আছে। ওই যে তুই যেটা বললি মিছিল মিটিং এবার হয় না, হ্যাঁ। হ্যাঁ মানে ইলেকশনের দিন তো এখানে একটা রাজনৈতিক দলের কার্যালয় হয়ে যায়, হ্যাঁ। সেটা হয় নাই। আবার ব্যানারগুলো লাগিয়েছে, যদিও এমনিতে অনেক আগে থেকে লম্বা লম্বা ব্যানার টাঙানো থাকতো ইলেকশনের আগের ইলেকশনগুলোতে, এবার ওই ইলেকশনের আগের দিন লাগানো হয়েছে। একদম না লাগালে আরও ভালো হতো, কিন্তু যাই হোক আলটিমেটলি স্লোগান মিছিল হয় নাই, একটা মানে পজিটিভ পেলাম যে অ্যাটলিস্ট তিনি হয়তো সেটা ইনশিওর করতে পেরেছেন। আশা করি এইভাবেই সামনের দিনগুলোতে ওই যে পলিটিক্যাল ব্যাপারগুলোকে চাপা দিয়ে রাখতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে তো তিনি তার কালকের মেসেজ দিতে পারবেন না, মানে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া তো তিনি করতে পারবেন না। এই রাস্তাটা কি ভাই, মানে বাপের দোয়া থেকে এটা তো ক্রিকেটের যিনি দোয়া, লিখছেন তিনি ভালো জানবেন, যার যে সেটটা রূপকার সে তো অনেক কিছু ঘাটা ঘুটাই এই শব্দটা বাইর করছে। এটা কি বাপের দোয়া, হাসান আব্দুল্লাহ বলছিলেন মনে হয় সংসদে। না বাপের দোয়াটা হাসান আব্দুল্লাহ বলছেন, আর তামিম ভাই তো কাউন্টার দিলেন তাকে, যে কাউন্টার ক্রিকেটের দোয়া এই করতে ওয়ার্ডটা পারে সে কিনা। বাইর করতে পারবে না। His cup of tea। এখানে আপনি বলে আছেন, তাই কেউ বলে দিয়েছে। আমি জানি না ভাই, কিন্তু it is not a word that he will take from his own, মানে he doesn't, I know his Bengali dictionary, মানে this is very limited আমার মতে, মানে অনেক শব্দ তার Bengali dictionary। আপনার ডিকশনারির জীবনও লিমিটেড না, মাঝে মধ্যে এমন সব বাংলা বলে না। আমি এই আপনি ক্রিকেটের তো দোয়াটা একটু আগে ক্রীড়ানক বললেন। ক্রিনক না বললাম, কিন্তু আমি কি, আপনি কি আরেকবার বলেন কিনক মানে কি? আপনার মনে হয় সে হ্যাঁ সে মনে মনে এটা কি হলো? আচ্ছা সে না, ইংলিশ যে মানে যেখান এই থেকে করবে, আসুক হ্যাঁ, but- ক্রিকেটের দোয়া তিনি করতে পারবেন সেই আশা আমরা না, রাখি। এটা আমি আশা করি, কারণ ইটস আ গুড থিং মানে কি, তার এই বাপের দোয়া শব্দটা ইট উইল রিমেন উইথ হিম ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। এটা লেটস অ্যাকসেপ্ট দ্যাট রনি ভাই, মানে এটা কিন্তু আমি বলি আপনি বলেন যেটা বাপের দোয়া না, এটা দোয়া নয়, এটা কিন্তু রেস্ট অফ হিজ লাইফ থাকবে। ফর হিম টু গো ফরওয়ার্ড ইজ জাস্ট টু কিপ দ্যাট অ্যান্ড গো ফরওয়ার্ড। বাপের দোয়াটাকে নড়ার চড়ার দরকার নেই, ওর যা কথা আছে ওটুকুই করুক। মানে আমি এমন করতে এই কাজটা কি বাপের দোয়া করছে, এগুলো করলে আসলে হবে না। বিকজ আপনি যত ভালো কাজ করেন তারপরেও কিন্তু যারা বাপের দোয়া বলার তারা কিন্তু তাদেরকে বলবে যে এই যে বাপের দোয়া বোর্ডের এই কাজ। কারণ একটা তো ছোট্ট খারাপ হয়েছে, ধরেন আপনি 10টা কাজ করতে পারেন, 2টা ভুল হবে, তখনই এই প্রশ্ন। তখন এই প্রশ্ন আসবে। সো এইটাকে সে কখনো ইরেজ করতে পারবে না। অ্যান্ড লেটস নট ট্রাই, মানে ইট উড বি, ওর জন্য ডিফিকাল্ট কী হবে, এই চ্যালেঞ্জটা নিয়ে না যে আমার ওইটাই ইরেজ করতে হবে। রাদার দ্যান টেকিং আপ দিস চ্যালেঞ্জ, আমি পলিটিক্যাল সব কিছু ইনভলভমেন্ট ইরেজ করবো, হি শুড টেক আপ দিস চ্যালেঞ্জ যে বলছে ক্রিকেটের দল, মানে ক্রিকেটের জন্য সামনে যা করা দরকার ওইটা করা যায়। ওইটাই মানে তার কথায় কিন্তু সেটাই আছে। তিনি বলেন না যে ওইটা ফালতু কথা বা এগুলা কথা বলতেই থাকবে, তিনি এটা আলিঙ্গন করে নিয়েছেন, হ্যাঁ এমব্রেস করে নিয়েছেন যে হ্যাঁ বাপের দোয়া বলছে, ঠিক আছে আমি এটা ক্রিকেটের দোয়া বানাবো। এখন এটা কিন্তু যাদের কারণে বাপের দোয়া বলছে তাদের জন্য একটা অপরচুনিটি আমি মনে করি যে ওইটাও তাদের নামের সঙ্গে লেগে থাকবে। হ্যাঁ, এখন তারা তো তাদের বাপ চেঞ্জ করতে পারবে না ভাই, হ্যাঁ তারা তো বাপ চেঞ্জ করতে পারবে না। এবং এটা ফ্যাক্ট যে আপনি চেঞ্জ করবে কেন, মানে আমার প্রশ্ন থেকে সে চেঞ্জ করবে কেন? সেটাই বলছি যে তারা তো বাপ চেঞ্জ করতে পারবে না, কিন্তু তারা এটা ধারণাটা চেঞ্জ করতে পারবে। লেভেলিং একটা হ্যাঁ, যে ধারণা চেঞ্জ করতে পারবে যে ঠিক আছে আমি বাপের দোয়া আসছি, এই দোয়াটাকে আমি দেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ বানিয়েছি। তারা যদি সত্যিকার অর্থে তাদের সেই ক্ষমতা আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে, অর্থমন্ত্রীর ছেলে, কিংবা মির্জা ফখরুলের ভাই, কিংবা আরও যারা ইয়ারা আছেন সীমান্ত, এরকম যারা আছেন
তাদের জন্য হিউজ অপরচুনিটি। তারা তো সরকারের কেন্দ্রে আছেন, তারা কিন্তু একটা পারে। statement হ্যাঁ, হবে change করতে। তারা যদি সত্যিকার অর্থে দেশের ক্রিকেটের উপকার করতে পারে, সিগনিফিকেন্ট চেঞ্জ আনতে পারে, ফ্যাসিলিটিস, অবকাঠামো, অন্যান্য জায়গায়, মাঠের পারফরমেন্স তো তাদের কন্ট্রোলে নাই, কিন্তু ওই পরিস্থিতি যারা তারা তৈরি করে দিতে পারেন, একটা নজির গড়তে পারেন, তখন তারা বলতে পারবেন হ্যাঁ আমাদেরকে বাপের দোয়া বলছিল, আমরা বাপের দোয়া নেই আমরা ক্রিকেটের জন্য এই চেঞ্জগুলো আনতে পারছি। হ্যাঁ, আর তাদের মানে তাদের যাদের সাথে কথা বলা হয়েছে, সুযোগ হয়েছে, তাদের সবার মধ্যে একটা যে তারা কিন্তু এই যে 1400-1500 কোটি টাকা তাদের কাছে আজকে দ্যাট ডাজন্ট রিয়েলি এক্সাইট দেম। মানে ইসলাম যে তারা চুরি করার জন্য, মানে তারা কিন্তু ওই টাকাটাকে আবার নতুনভাবে মানে কীভাবে, কারণ একজন আমাকে বলতেছিলেন যে এই 1500 কোটি টাকা যে কথা বলেন, এই 1500 কোটি টাকা 500 কোটি টাকা যদি আমরা ক্রিকেটারদের পেছনে খরচ করি ফর আ লং টার্ম বেসিস, আপনার কি মনে হয় না যে 5 বছর পরে এখান থেকে আবার 1000 বা 1200 কোটি টাকা বা 1300 কোটি টাকা আসতে পারে রেভিনিউ জেনারেশন? আমি কীভাবে, কারণ আপনি যখন পারফরমেন্স বেটার করবেন তার মানে আপনি রেভিনিউ জেনারেট করবেন বেশি। সো দে থিঙ্ক ক্রিকেট ইন দিস ওয়ে। আমরা ক্রিকেট আমাদের মানে ট্র্যাডিশনালি আমরা কী চিন্তা করি, 1500 কোটি টাকা এফডিআর রাখছি, ওটা 1505 1510 এইভাবে বাড়বে। তারা চিন্তা করছে লেটস টেক দিস অ্যাজ অপরচুনিটি, যে এটাকে আমরা ইনভেস্টমেন্টে যাই ফর ক্রিকেটার্স। লার্জার স্কেলে আজকে যদি একটা হাই পারফরমেন্স সেন্টার হয়, সেখানে তো হাই পারফরমেন্স সেন্টার তো মুভি হবে না, ওখানে তো নিশ্চয় সাকিব খানকে নাচবে না, ওখানে রকস্টারের ইয়েও হবে না, প্রিমিয়ারও হবে না, ওখানে তো প্লেয়াররাই হবে, প্লেয়াররাই যাবে। তারাই কিন্তু যারা যাবে তারা কিন্তু এই 500 কোটি টাকা দিয়ে যদি হাই পারফরমেন্স মানে 200-300 কোটি, ওই প্লেয়াররা কিন্তু ওই টাকাটা আবার করাবে। হ্যাঁ, আপনার কাছে ভিজিবিলি আজকে মনে হবে না, ব্যাংকে টাকাটা রেখে দিয়ে কী মনে হয় যে 1500 তো আছে, সাথে 5 কোটি টাকা বাড়ছে, বাট ওয়েন ইউ ইনভেস্ট অন প্লেয়ার্স, ওটা ওই বছর মনে না হলো 5 বছর পরে কিন্তু হ্যাঁ, রিটার্ন return আসবে, এবং ওটা কিন্তু দ্যাট উইল বি মাচ বিগার দেন হোয়াট দে হ্যাভ ইন দ্য ব্যাংক, এবং যেটা ব্যাংকের ইন্টারেস্টের থেকে বেটার হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এই জায়গায় অনেক ভাই কি আপনার মনে হয় না যে তারাও একটা চ্যালেঞ্জ হবে যে তাদের সব কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যখন তারা পয়সা খরচ করতে যাবে, তখন তাদেরই আবার আশেপাশের লোকজন বলবে এটা খরচ করার দরকার কি? বিকজ এখানে তো অনেকে আছে যারা পুরান দিন থেকে আসছে, তারা তো 1500 টাকা খরচ করে অভ্যাস, তারা এই কোটি কোটির কথা চিন্তা করে তখন না ঠিক আছে, দেখা যাক আর কি বলবো। আচ্ছা, শেষ দিকে চলে আসছি। এই যে তামিম ইকবালের জার্নিটা মনে থাকার কথা যে লাস্ট সিজনে ডিপিএল এর পরে হৃদয় ব্যান খাইলো, সৈকত ভাইয়ের সাথে একটা ঝামেলা হইলো, এরপর ক্রিকেটারদের মবই বলতে পারেন, আইসা ফারুক ভাই তখন প্রেসিডেন্ট ছিলেন। এরপর থেকে আসলে তামিম আস্তে আস্তে সেন্টার লাইনে ফ্রন্ট লাইনে আসা শুরু। অ্যান্ড 2-3 মাস আগে আমার একটা পডকাস্টে বলছেন, এর আগে কখনো বলেন যে আমি প্রেসিডেন্ট হইতে চাই। সো ওইখান থেকে ওই ডিপিএল বন্ধ ছিল অনেক দিন, এরপর ক্লাবের যে অর্গানাইজাররা আছেন এরা বললো যে এই বোর্ডের আন্ডারে আমরা ক্লাব ক্রিকেট খেলবো না। অলমোস্ট হাজারখানেক ক্রিকেটার দেখা গেছে যে এদের রুজি বন্ধ, ওইখান থেকে ওইটারে ক্যাশিং করা হইলো। এরপর সব ক্লাব সংগঠক একসাথে হয়ে এনএসসিতে একটা স্মারক দেওয়া হইলো, এরপর তদন্ত হইলো, প্রুভ হইলো, অনেক কিছুই হইলো। এরপর তামিম অ্যাডহক হয়ে মানে আসলেন, আসার পরে এখন আমরা ইলেক্টেড প্রেসিডেন্ট। এই জার্নিটা মানে ফাইনালি তামিম ওইখানেই যেখানে তিনি থাকতে চাইছেন, ব্যাপারটা এরকম এস্টাবলিশ না এখন? হ্যাঁ ডেফিনেটলি, এটা তো তিনি তার ইচ্ছা ছিল, তিনি কালকেও বলেছেন যে আমি সবসময় খেলোয়াড়ি জীবন থেকেই আমি ক্রিকেট প্রফেশনে আসতে চেয়েছি, মানে এভাবে বলেছেন। নট নেসেসারিলি যে তখনই ভেবেছেন যে বোর্ড প্রেসিডেন্টই হবো, কারণ এটা তো আসলে মানে তখনকার বাস্তবতা যা ছিল আর কি। তো বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা মানে এত দ্রুত হওয়াটা তখন চিন্তার বাইরে ছিল, কিন্তু তিনি সবসময় এই ব্যাপারগুলো ভাবতেন এবং থাকতে চেয়েছেন। আলটিমেটলি বিভিন্ন পারিপার্শ্বিকতা তাকে এগিয়ে দিয়েছে। তো এই যে ঘটনাটার কথা বললে যে হৃদয়ের ঘটনাটা, সেটা নিয়ে তার প্রচণ্ড সমালোচনার ট্রলতায় করা হয়েছে। তার যখন ওই হার্ট অ্যাটাকের ঘটনাটা হলো, তারপরে তো পুরো দেশে তার একটা সিম্প্যাথি ছিল বা তার প্রতি ছিল। আবার এই ঘটনায় হৃদয়ের জন্য তিনি যখন করলেন, ওই ঘটনায় আবার ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করলো তখন থেকেই, কারণ এটাই ছিল তার ফার্স্ট পাবলিক আউটিং ওই ইয়ার পরে, হার্ট অ্যাটাকের পরে। সো হার্ট অ্যাটাকের পরে প্রথম পাবলিক আউটিংটা তিনি খুব কেয়ারফুলি নিতে পারতেন, ওই সিম্প্যাথি কাজে লাগিয়ে কেয়ারফুলি নিতে পারতেন, বা ওইরকম কোনো একটা যেগুলো আমাদের খুব ভালো লাগে এরকম আদুরে কোনো পদক্ষেপ, এই ধরনের অনেক কিছু নিতে পারতেন। কিন্তু তিনি এইখানে রিস্কটা জানতেন, তারপর প্লেয়ারদের জন্য, হৃদয়ের জন্য বা প্লেয়ারদের জন্য তিনি এই রিস্কটা নিয়ে সামনে এখানে এগিয়ে এসেছেন। প্লেয়াররা তাকে রিকোয়েস্ট করছে, তার সঙ্গে যেহেতু যোগাযোগ হয়, এটার বিভিন্ন দিকে আলোচনা সমালোচনা হতে পারে। আমি যে দিকটা বলছি যে তিনি প্লেয়ারদের জন্য ওই সময় এসেছেন। সো প্লেয়াররা কিন্তু এই জায়গাগুলো থেকে মেসেজটা পেয়েছে যে হ্যাঁ আমাদের কথা একজন কেউ ভাবছে বা আমাদের জন্য একজন সোচ্চার হচ্ছে। আলটিমেটলি অ্যালং দ্য ওয়ে তো বোঝাই গেছে যে তিনি ক্রিকেটারদের কথা ভাবছেন, এই জিনিসগুলো। এবং আলটিমেটলি এই বোর্ডের ওই যে যাদের কথা বলা হচ্ছে, বেশ উমুকের সন্তান তমুকের ভাই, তাদের বেশ কয়েকজনের ইন্টারভিউ আমি দেখছি। তারা মানে এই প্রথমবার আমি দেখছি বোর্ড ডিরেক্টররা এইভাবে বলছেন, বা সম্ভাব্য বোর্ড ডিরেক্টররা এইভাবে বলছেন যে সব কিছুর উপরে ক্রিকেটারদের জন্যই সব কিছু। অনেক সময় জাস্ট বলার জন্যে, কিন্তু তারা জোর দিয়ে বলছেন এবং বারবার বলছেন এবং সেগুলো ব্যাখ্যা করে বলছেন।
সো এই প্রসেসটা তিনি আশেপাশের লোকদের মধ্যে মানে তামিম এটা মোটামুটি ঢুকিয়ে দিতে পারছেন বলে মনে করি, এখনও হয়তো পুরোপুরি পারেন না, আরও পারবেন। সো আস্তে আস্তে সিচুয়েশনটা তৈরি হলো, তার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল অ্যাডহক কমিটিতে তার হয়ে আসাটা। হ্যাঁ, এটা কিন্তু মনে হবে যে তিনি বিএনপি ঘেঁষা এবং সরাসরি চলে আসছেন অনেকের আশীর্বাদ পুষ্ট হয়ে, ডেফিনেটলি কারো না কারো আশীর্বাদ তো লাগেই, কিন্তু সেটাখানেও তিনি শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন অ্যাডহক কমিটিতে তোর প্রেসিডেন্ট হওয়ার আগে, মানে অ্যাডহক কমিটি প্রধান হওয়ার আগে। আলটিমেটলি সেটাও আলটিমেটলি তিনি তার ওই ক্রিকেটিং ক্যারিয়ার, ক্রিকেটিং বোধ এবং তার ওই দূরদর্শিতা জগদরামের সব কিছু দিয়ে তিনি যে জায়গাটা কনভিন্স করার কথা সেখানে কনভিন্স করতে পেরেছেন বলেই সেই চ্যালেঞ্জটা উত্তরে তিনি ওই অ্যাডহক কমিটির প্রধান হতে পেরেছেন। তারপরেরটা মোটামুটি স্মুথই ছিল জার্নি আর কি। সো হ্যাঁ, তিনি ফাইনালি ওই জায়গায় এসেছেন এবং তিনি কিন্তু কালকে বলেছেন একটা কথা যে আমি মনে করি না যে আমি বড় কিছু করে ফেলেছি বা আমি এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি যে এতদিন যে কথাগুলো বলেছি সেগুলো প্রমাণের সময় এখন, নাও দ্য টাইম স্টার্টস। তিনি নিজেই বলেছেন, আমাদের বলতে হচ্ছে না, তিনি নিজেই বলেছেন। জানেন যে আমরা 1 বছর পর 2 বছর পর বিবেচনা করবো যে তামিম যা বলছেন সেটা কি, 4 বছর পর তো ডেফিনেটলি আমরা তাকে বিবেচনা করবো যে তিনি যা বলেছেন সেগুলো কি। সো এই চ্যালেঞ্জ তিনি জানেন, তাকে এগুলো করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। ভাই মানে একটা জিনিস জানতে চাই, সেটা থেকে দর্শকদের জানে যে তামিমকে তো আসলে খুব কম মানুষ খুব ভালো করে বুঝে বা চিনে, বোঝাটা জরুরি না, মানে বুঝে, মানে তামিমের কাছে মানুষ খুব কমই আছে, মানে আমাদের মধ্যে আর কি। তার মধ্যে আপনি একজন, আমি কাছে যাতে তামিম না আচ্ছা আপনার কাছে মানুষ, আপনি তাকে ভালো মানে তাকে বুঝতে পারেন। আমি কাছে যাতে যে তামিম মানে সব কিছু বলা হলো, তামিমকে তার ইমোশনটা হোল্ড করতে পারবে এইটা কি আপনার মানে ধরেন জাস্ট একটা এক্সাম্পল দিই, যেই সময় তিনি ক্যাপ্টেন্সি ছাড়ছেন, ইট ওয়াজ মোর দ্যান ইমোশনাল আউটব্রেক, মানে লেটস ডেফিনেটলি এই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ইমোশনাল আউটব্রেক করেন। হ্যাঁ, এইবার এই 2 মাসে কিন্তু তিনি করেন নাই, দ্যাটস এ গুড থিং, বাট মানে ইমোশন কিন্তু তার একটা বড় চ্যালেঞ্জ হবে, বিকজ সে কিন্তু ইমোশনালি চার্জড আপ হয়ে যায়, মানে অনেক সময় অনেক কিছু মানে এই জায়গাটা একটা বড় জায়গা হবে না তার জন্য। ডেফিনেটলি এটা একটা বড় জায়গা হবে, এবং সেখানে আমি যদি পজিটিভলি বলি নেগেটিভ কী হতে পারে আমরা তো জানি। হ্যাঁ, যে ইমোশনালি তিনি যদি ডিসিশন নেন বা কাজ করেন বা ইমোশনালি অনেক কিছু সামলাতে চান, তাহলে ওইটা আসলে ভজকট পাকিয়ে যাবে। একটা পজিটিভ হলো যে ওই সময় যেহেতু আমি তাকে অনেক জায়গায় কাছ থেকে দেখেছি, তো এই জন্য বলছি যে ওই সময় দেখা যায় যে অনেক জায়গায় তার অসহায়ত্ব কাজ করতো, তিনি কিছু করতে পারছেন না। মানে ইমোশনালি তিনি অনেক কিছু ভাবছেন, করছেন, অনেক কিছু চাচ্ছেন, অনেকের কাছে অনেক মেসেজ দেওয়ার আছে, কিন্তু তিনি সেটা করতে পারছেন না। তো সেই অসহায়ত্ব তাকে গ্রাস করতো, ওই পর্যায়ে তিনি ইমোশনাল ডিসিশনগুলো নিতেন, যেটা তার অবসর বা ক্যাপ্টেন্সি ছাড়া বা এই ধরনের ব্যাপারগুলো। এবং এই জন্যেই তিনি কিন্তু সবসময় বলতেন যে তাকে যখন ওই ক্রিকেট অফিসার পদ দেওয়া হয়েছে বা করা আছে, তিনি কিন্তু ওইভাবে আগ্রহী হননি, হয়তো বিবেচনা করেছেন কিন্তু ফাইনালি আগ্রহী হন না। কিন্তু তিনি চেয়েছেন যে তাকে ওই জায়গাটা যেতে হবে যেখানে তিনি কিছু কন্ট্রোল করতে পারেন, সব কিছু কন্ট্রোল করতে পারেন। কারণ ওখানে গিয়ে পরে মনে হবে যে হ্যাঁ আমি কারো আন্ডারে আছি, কিছু করতে পারছি না, তারপরে ওই যে ইমোশনাল ব্যাপারটা তখন চলে আসে, ইমোশনাল ডিসিশন নেওয়ার ব্যাপারটা। তো তার নিজের হাতে যদি থাকে তখন আসলে তিনি কার উপর ইমোশনাল হবেন বা তার কি, তিনি নিজেই তো নিজের কাঠগড়া নিজেকে দাঁড় করাতে হবে, নিজের কাছে নিজে যাই। সো এই জন্যই হয়তো গত 2 মাসে আপনি তাকে ওই রকম কোনো ডিসিশন দিতে দেখেন নাই। বেশ কিছু ডিসিশন খুবই সুচিন্তিত ছিল, ক্রিকেট অফিসের কথা বললাম বা বিভিন্ন এই ব্রাদার্সের ব্যাপারটা তিনি যেভাবে হ্যান্ডেল করেন সব কিছু। সো আমার মনে হয় যে হয়তো তিনি এটা ওভারকাম করতে পারবেন। তারপরেও তো আসলে কেউ যখন কোনো সিচুয়েশনে আসে, ওই পরিস্থিতিতে না পড়লে তো আসলে কাউকে পানিতে না ফেলে দিলে তো বুঝতে পারবো না যে আসলে তিনি কতটা ভালো সাঁতারু। সো দেখা যাক, সময়ই বলবে। রনি ভাই বললেন আসার কথা, আপনি বললেন অনেকগুলো ড্রব্যাক দেখাইলেন, লেটস সি তামিমের বোর্ড কেমন করে, আমরা ওয়েট করে আছি। থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ আদিব ভাই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceofttomorrow.show।